প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালোই আছো সবাই। আজকে আমরা আলোচনা করব সম্ভাবনা অধ্যায়ের সম্ভাবনার যোগসূত্র। সম্ভাবনার যোগসূত্র দু ধরনের হয়ে থাকে, পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র আর পরস্পর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা যোগসূত্র। তাহলে সম্ভাবনার যোগসূত্র আমরা দুই ধরনের পাই। একটা হলো পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, পরস্পর বর্জনশীল সম্ভাবনার ক্ষেত্রে পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, আর পরস্পর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র। আমরা প্রথমে আলোচনা করব পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে বর্জনশীল ঘটনা বলতে আমরা কি বুঝি। দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, তাহলে ওই ঘটনাগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। যেমন একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা আসার ঘটনা এবং বেজোড় সংখ্যা আসার ঘটনা পরস্পর বর্জনশীল। কিভাবে? জোড় সংখ্যা আসার ঘটনার অনুকূল উপাদান সংখ্যা কি কি? 2, 4, 6। তাহলে জোড় সংখ্যা আসার ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হচ্ছে 2, 4, 6। আর বেজোড় সংখ্যা আসার ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হলো 1, 3, 5। তাহলে খেয়াল করে দেখো, জোড় সংখ্যার উপাদান আর বেজোড় সংখ্যার উপাদান, দুই উপাদানের মধ্যে কোনো কমন উপাদান নেই। তার মানে হলো জোড় সংখ্যার ঘটনা এবং বিজোড় সংখ্যা আসার ঘটনা একটি ছক্কা নিক্ষেপের উভয়ই হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন বা বর্জনশীল ঘটনা। তাহলে আবার বলছি, দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, তাহলে ওই ঘটনাকে বলা হয় পরস্পর, ওই ঘটনাগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। এই পরস্পর বর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্রের মূল বক্তব্যটা কি? যোগসূত্রের মূল বক্তব্যটা হচ্ছে পরস্পর আমরা দুইটি ঘটনার কথা যদি বিবেচনা করি, তাহলে পরস্পর বর্জনশীল দুটি ঘটনার যে কোনোটির ঘটার সম্ভাবনা, পরস্পর বর্জনশীল দুটি ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। তাহলে আবার বলছি কথাটা, পরস্পর বর্জনশীল দুটি ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। তাহলে পরস্পর বর্জনশীল দুটি ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। মনে করি এ এবং বি দুটি ঘটনা। তাহলে এ এবং বি যদি দুটি ঘটনা হয়, probability of A union B সমান probability of A যোগ probability of B। দেখো, probability of A union B সমান probability of A যোগ probability of B। একটু খেয়াল করে দেখো, probability of A union B মানে A অথবা B, মানে দুইটি ঘটনার মধ্যে, ইউনিয়ন মানে সংযোগ, তার মানে এ এবং বি এর যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে আমরা এখানে বিবেচনা করছি। তার মানে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা যোগ বি ঘটনা ঘটার সম্ভাবনার যোগফলের সমান। তাহলে কি বলছি, যে পরস্পর বর্জনশীল দুটি ঘটনার মধ্যে যে কোনোটি ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। এই বিষয়টাকেই আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ আমরা কিভাবে করব? মনে করো একটি নমুনা ক্ষেত্রের মোট উপাদান, একটি নমুনা ক্ষেত্র হচ্ছে এস, আর সেই এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হলো এন।
তাহলে এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হলো n। তাহলে আমরা এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা ns, মানে এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হচ্ছে ns। যদি ওই নমুনা ক্ষেত্রে দুটি ঘটনা থাকে, একটা হলো এ ঘটনা আর একটা হলো বি ঘটনা, তাহলে এ ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হবে n a, আর বি ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হবে n b। তাহলে যদি ns মানে হলো এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা, na হচ্ছে এ ঘটনার মোট উপাদান সংখ্যা, nb হচ্ছে বি ঘটনার মোট উপাদান সংখ্যা। এই বিষয়টাকে আমরা এখন ব্যাখ্যা করব একটা ভেন চিত্রের মাধ্যমে। কিভাবে সবাই একটু দেখো। আমরা এস একটা নমুনা ক্ষেত্র, এই এস একটা নমুনা ক্ষেত্র নিলাম। এস নমুনা ক্ষেত্রের এ একটি ঘটনা আর বি আর একটি ঘটনা। এটা কি ঘটনা? এটা হলো এ ঘটনা। এই ঘটনার মোট উপাদান সংখ্যা m1, আর এটা হলো বি ঘটনা। বি ঘটনার মোট উপাদান সংখ্যা m2। তাহলে এস একটা নমুনা ক্ষেত্র, সেই এস নমুনা ক্ষেত্রে দুটি ঘটনা, একটা হলো এ আর একটি হলো বি। তাহলে এ ঘটনার মোট উপাদান সংখ্যা এ ঘটনার মোট উপাদান সংখ্যা m1, আর বি ঘটনার মোট উপাদান সংখ্যা হচ্ছে m2। এখন আমি যদি বলি যে এ ঘটনা ঘটার ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m1, বি ঘটনা ঘটার অনুকূল উপাদান সংখ্যা m2, আর এস নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হচ্ছে n। তাহলে ms সমান n a সমান m1 আর b সমান m2। তার মানে এ ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m1, বি ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m2, আর নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হচ্ছে n। নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা হচ্ছে n। এখন আমাদের মোট উপাদান সংখ্যা যদি হয় n, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত? এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান m1 ডিভাইডেড বাই n। বি ঘটনা ঘটার সম্ভাবনা কত? বি ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি সমান m2 ডিভাইডেড বাই n। m2 ডিভাইডেড বাই n। এবার আমরা একটু খেয়াল করি সবাই। তাহলে আমরা আবার একটু প্রথম দিকে চিন্তা করি। আমাদের একটা নমুনা ক্ষেত্র হচ্ছে এস, সেই নমুনা ক্ষেত্রে এস এর মোট উপাদান সংখ্যা হচ্ছে n। সেই এস নমুনা ক্ষেত্রে দুটি ঘটনা, একটি ঘটনা হলো এ আর একটি ঘটনা হলো বি। এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল। পরস্পর বর্জনশীল মানে হলো তাদের মধ্যে কোনো কমন উপাদান নেই। তাহলে এ এবং বি ঘটনাদ্বয় হচ্ছে পরস্পর বর্জনশীল, অর্থাৎ তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। তাহলে এস নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা n, এ ঘটনার অনুকূল উপাদান সংখ্যা m1, আর বি ঘটনার অনুকূল উপাদান সংখ্যা হচ্ছে m2। তাহলে স্বাভাবিকভাবে আমরা সম্ভাবনা যে সূত্র আমরা জানি, সেই সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড বাই মোট উপাদান সংখ্যা, অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড বাই মোট উপাদান সংখ্যাই হচ্ছে ওই ঘটনার সম্ভাবনা। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হবে m1 ডিভাইডেড বাই n, আর বি ঘটনা ঘটার সম্ভাবনা হবে m2 ডিভাইডেড বাই n। m2 ডিভাইডেড বাই n। তাহলে দুটি ঘটনা একত্রে ঘটা, কি বলছি, দুটি ঘটনার মধ্যে যে কোনোটি ঘটার অনুকূল উপাদান সংখ্যা n ইন্টু a ইউনিয়ন b সমান n ইন্টু a ইউনিয়ন b সমান n a প্লাস n b। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বলছি যে দুটি ঘটনা একত্রে ঘটার অনুকূল উপাদান সংখ্যা, তার মানে দুটি ঘটনা একত্রে ঘটা মানে এ ইউনিয়ন বি।
এই দুটি ঘটনার যত উপাদান আছে সব এর মধ্যে চলে আসবে। তার মানে এ ইউনিয়ন বি মানে এর মধ্যে এর সকল উপাদানগুলো আছে, বি এর সকল উপাদানগুলো আছে। সেটা কার সমান হবে? সেটা হবে এ ঘটনার যে অনুকূল উপাদান আছে তার সমান এবং বি ঘটনার যে অনুকূল উপাদান আছে তার এই দুইটির যোগফলই হবে এই দুই ঘটনা বা ঘটনার যোগফলই হবে এই যে এ ইনটু এ ইউনিয়ন বি ঘটনা এর মোট উপাদান সংখ্যা। তাহলে এ ইউনিয়ন বি অর্থাৎ দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি সমান n ইন্টু এ যোগ n ইন্টু বি সমান প্রবাবিলিটি সমান probability of A union B और ख्याल करो probability of A union B समान probability of A plus probability of B तार माने हलो m1 divided by और सॉरी এখানে একটা লাইন একটু খেয়াল করো বলতে একটু ভুলে গেছি সমান এর আগে তাকাও A union B সমান n A plus n into B তার মানে হলো a এর অনুকূল উপাদান সংখ্যা হলো m1 প্লাস b এর অনুকূল উপাদান সংখ্যা হলো m2। এবার আসো নিচে, তাহলে a probability of a union b সমান probability of a union b সমান m1 plus m2 divided by n সমান m1 divided by n plus m2 divided by n। আবার যারা বোঝো না এখনো তারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে বিষয়টা কি করলাম আমরা বলছি a ঘটনা ঘটার সম্ভাবনা probability of a সমান m1 divided by n, কারণ এর অনুকূল উপাদান সংখ্যা হচ্ছে m1, আর b ঘটনা ঘটার সম্ভাবনা এই b ঘটার অনুকূল উপাদান সংখ্যা বাই মোট উপাদান সংখ্যা n। তাহলে m into a union b এর অনুকূল উপাদান সংখ্যা হবে n a plus n b, তাহলে n এর উপাদান সংখ্যা তো m1, n b এর উপাদান সংখ্যা তো m2। তাহলে probability of a union b সমান কি হবে? probability of a union b সমান হবে m1 plus m2 divided by n, অর্থাৎ a এবং b এর মোট যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সমষ্টিকে n দ্বারা ভাগ করতে হবে। এরপরে লাইনে আমরা কি করছি পুরো অঙ্কের নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছ আমরা n কে একবার এটা নিচে একবার ওটার মাঝখানের চিহ্ন রয়ে গেছে, অর্থাৎ লসাগু নিয়ম অনুযায়ী আমরা এই কাজটা করছি। এখন তুমি লসাগু যদি করো তাহলে আবার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারি যে এটা কার সমান? এটা হলো probability of a এর সমান যোগ এটা কার সমান? এটা হলো probability of b এর সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি probability of a union b সমান probability of a যোগ probability of b। তার মানে কথাটা কি দাঁড়ালো যে পরস্পর বর্জনশীল দুটি ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা উহাদের পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। আশা করি সবাই বুঝতে পারছো, এবং যদি একটু খেয়াল করে তোমার টোটাল লেকচারটা আরেকবার মনোযোগ দাও তাহলে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না, আশা করি বুঝতে পারবে। আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা এই সম্ভাবনার যোগসূত্রের পরস্পর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যে যোগসূত্র সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।